এবার আলোচনা করব ডাব্লিউবিএইচআরবি জিডিএমও ইন্টারভিউতে অবস গাইনি থেকে কী কী প্রশ্ন জিজ্ঞেস করছে এবং সেই প্রশ্নগুলোর উত্তর কী হবে। এই ইনফরমেশনগুলোর বেশিরভাগটাই পেয়েছি আমার ইউটিউব চ্যানেলের অন্য ভিডিওগুলোর কমেন্ট সেকশন থেকে এবং কয়েকটা প্রশ্ন আমার চেনা পরিচিত ইন্টারভিউ ক্যান্ডিডেটসের কাছে। সবাইকে অবস গাইনি থেকে প্রশ্ন জিজ্ঞেস করছেও না, তবে কমন টপিক যেগুলো জিজ্ঞেস করছে সেগুলো খুবই বেসিক এবং সেই প্রশ্নগুলোর উত্তর দিতে না পারলে খুবই বাজে একটা ইমপ্রেশন তৈরি হবে। তাই এই কয়েকটা মাত্র টপিক অবশ্যই দেখে যাও। তো প্রথমেই আসি অ্যান্টিনেটাল কেয়ার নিয়ে। অ্যান্টিনেটাল কেয়ার নিয়ে একদম বেসিক প্রশ্ন জিজ্ঞেস করছে যে কতগুলো অ্যান্টিনেটাল ভিজিট ম্যান্ডেটারি। না, অ্যাকর্ডিং টু মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার 4টে ভিজিট অ্যান্ড অ্যাকর্ডিং টু WHO 8টে ভিজিট ম্যান্ডেটারি। এরপর অ্যানিমিয়া মুক্ত ভারত প্রোগ্রাম অনুযায়ী যে আয়রন ফলিক অ্যাসিড ট্যাবলেট দেওয়া হয় সেটা কখন থেকে দেওয়া হয়। না, সেকেন্ড ট্রাইমেস্টার থেকে দেওয়া হয়। ডোজ কত থাকে না, ট্যাবলেটটার মধ্যে 60 mg আয়রন থাকে এবং 500 মাইক্রোগ্রাম ফলিক অ্যাসিড থাকে। ট্যাবলেটটা লাল রঙের হয়। এরপর আসি টিটেনাসে, যে ফার্স্ট ডোজ নিতে হয় আর্লি ইন প্রেগনেন্সি ডায়াগনোসিসের পরেই নিতে হয়। সেকেন্ড ডোজ নিতে হয় ফার্স্ট ডোজের 1 মাস পর। এবার যাদের ক্ষেত্রে গত 3 বছরের মধ্যে প্রেগনেন্সির হিস্ট্রি আছে তাদের জাস্ট বুস্টার ডোজ নিলেই চলে। এবং প্রেগনেন্সিতে সমস্ত লাইভ ভ্যাকসিন কন্ট্রাইন্ডিকেটেড এক্সেপ্ট ইয়েলো ফিভার ভ্যাকসিন। এরপর আসি নর্মাল লেবারে। নর্মাল লেবারের স্টেজগুলো একদম বেসিক জিনিস, এগুলো হয়তো জিজ্ঞেস করবেও না, তবু জেনে রাখতে হবে। স্টেজ 1 ফ্রম অনসেট অফ ট্রু লেবার পেন টু ফুল ডাইলেটেশন অফ সার্ভিক্স। স্টেজ 2 হলো ফুল সার্ভাইকাল ডাইলেটেশন থেকে ডেলিভারি অফ বেবি অবধি। স্টেজ 3 হলো ডেলিভারি অফ বেবি থেকে ডেলিভারি অফ প্লাজেন্টা অবধি। এবং স্টেজ 4 হলো প্লাজেন্টা ডেলিভারির পর 1 ঘন্টার অবজারভেশন পিরিয়ড। তো এই থার্ড স্টেজ থেকে জিজ্ঞেস করতে পারে যে থার্ড স্টেজ কীভাবে ম্যানেজ করবে। এই প্রশ্ন করলে বুঝতে হবে যে AMT-SL নিয়ে জানতে চাইছে। তো অ্যাক্টিভ ম্যানেজমেন্ট অফ থার্ড স্টেজ অফ লেবারে কী করা হয় না, প্রথম যে স্টেপ সেটা হলো আরেকটা বেবি আছে কিনা ভেতরে সেটা রুল আউট করতে হবে, অর্থাৎ রুল আউট টুইন প্রেগনেন্সি। তারপর ইউটেরোটনিক্স দিতে হবে। মোস্ট কমনলি ইউজ করা হয় অক্সিটোসিন। তো 10 ইন্টারন্যাশনাল ইউনিট অক্সিটোসিন IM দিতে হবে বাচ্চা ডেলিভার হওয়ার 1 মিনিটের মধ্যে। এরপর আসছে ডিলেড কর্ড ক্ল্যাম্পিং। ডিলেড কর্ড ক্ল্যাম্পিং বাচ্চার জন্য বেনিফিশিয়াল, অনলি কন্ট্রাইন্ডিকেশন হলো যে নন ভিগারাস বেবি, অর্থাৎ যে বাচ্চার রিসাসিটেশন লাগবে সেই বাচ্চা বাদ দিয়ে বাকি সবার ক্ষেত্রে ডিলেড কর্ড ক্ল্যাম্পিং করা হবে। এবং শেষে হচ্ছে কন্ট্রোল কন্ট্রাকশন টু ডেলিভার দ্য প্লাজেন্টা। এই কন্ট্রোল কন্ট্রাকশনেরই আরেকটা নাম হলো মডিফাইড ব্র্যান্ড অ্যান্ড্রুস মেথড। তো অ্যাক্টিভ ম্যানেজমেন্ট অফ থার্ড স্টেজ অফ লেবারের অ্যাডভান্টেজ কী এটাও কয়েকজনকে জিজ্ঞেস করেছে। যে অ্যাডভান্টেজ হলো ইট মিনিমাইজেস ব্লাড লস, সো দ্য নিড টু ম্যানেজ PPH ডিক্রিজেস অ্যান্ড ইট শর্টেন্স দ্য ডিউরেশন অফ থার্ড স্টেজ টু হাফ। অলসো ইট ডিক্রিজেস ম্যাটারনাল অ্যানিমিয়া এটসেট্রা। এরপর আসি মেকানিজম অফ নর্মাল লেবার। প্রথমে হলো এনগেজমেন্ট অর্থাৎ when the largest transverse diameter of fetus, that is the biparietal diameter, crosses the pelvic brim. এরপর হচ্ছে ডিসেন্ট, যে ফিটাল হেড নিচে নামতে থাকবে। ফ্লেক্সেন, ফিটাল হেড ফ্লেক্সড হবে যাতে ডায়ামিটারটা কমে। এবং এরপর স্টেপগুলো হলো ইন্টারনাল রোটেশন, ক্রাউনিং, এক্সটেনশন, রেস্টিটিউশন আর এক্সটার্নাল রোটেশন। তো এই স্টেপগুলো মনে রাখতে হবে। আরেকটা যেটা ইম্পর্টেন্ট কোশ্চেন জিজ্ঞেস করছে সেটা হলো এপিসিওটমি। যে এপিসিওটমি তো তুমি দেবে নর্মাল লেবারে, এপিসিওটমি দেওয়ার পর এপিসিওটমি দেওয়ার সময় কোন লেয়ার আগে কাটবে এবং সুচার করার সময় কোন লেয়ার আগে সুচার করবে। তো দুটোতে অর্ডারটা সেম, ভেজানাল মিউকোজা, তারপর মাসল, তারপর স্কিন। এটা গেল। এরপর হচ্ছে পার্টোগ্রাফ। যে বর্তমানে WHO লিভার কেয়ার গাইড ফলো করার কথা হলেও অনেক গ্রামীণ হাসপাতালে এখনও WHO মডিফাইড পার্টোগ্রাফ ইউজ করা হয়। যাই হোক, দুটোই জেনে রাখতে হবে এবং দুটো ডিফারেন্সও জানতে হবে। তো WHO মডিফাইড পার্টোগ্রাফ যেটা, তাতে অ্যাক্টিভ স্টেজ শুরু করা হয়, অ্যাক্টিভ স্টেজ ধরা হয় 4 সেমি ডাইলিটেশন থেকে। এবং ফার্স্ট স্টেজে সার্ভাইকাল ডাইলিটেশনের রেট ধরা হয় 1 সেমি পার আওয়ার। তো এটা প্লট করলে যে লাইনটা হয় সেটা হলো অ্যালার্ট লাইন। এনিথিং লেফট টু দ্য অ্যালার্ট লাইন ইজ নর্মাল অ্যান্ড এনিথিং রাইট অফ দ্য অ্যালার্ট লাইন ইজ স্লো প্রোগ্রেস। তো এই অ্যালার্ট লাইনকে ট্রান্সফার লাইনও বলা হয়, কারণ যখন PHC-তে পেশেন্ট অ্যাক্টিভ লেবারে থাকে তখন এই অ্যালার্ট লাইন ক্রস করলে পেশেন্টকে রেফার করতে হয়। আর অ্যালার্ট লাইনের 4 ঘন্টা রাইটে অ্যাকশন লাইন প্লট করা হয়, এই অ্যাকশন লাইন ক্রস করলে ইমিডিয়েট ডেলিভারি করতে হয়। এরপর আসি WHO লিভার কেয়ার গাইডে। এখানে যে ডিফারেন্সগুলো হচ্ছে, যে WHO লিভার কেয়ার গাইডে অ্যাক্টিভ ফেজ ধরা হয় 5 সেমি ডাইলেটেশন থেকে, এবং এখানে কোনো অ্যালার্ট লাইন বা অ্যাকশন লাইন থাকে না,
5 সেমি এর পর টাইম বেসড ক্রাইটেরিয়া থাকে যে কত সেমিতে কতক্ষণ অপেক্ষা করা যাবে। যেমন 5 সেমিতে 6 ঘন্টা অপেক্ষা করতে পারি, 6 সেমিতে 5 ঘন্টা, 7 সেমিতে 3 ঘন্টা, 8 সেমিতে 2.5 আওয়ার্স, 9 সেমিতে 2 আওয়ার্স অপেক্ষা করা যায়। তো আরেকটা কথা যে WHO মডিফাইড পার্টোগ্রাফ শুধু ফার্স্ট স্টেজ অফ লেবার নিয়ে, কিন্তু WHO লেবার কেয়ার গাইডে সেকেন্ড স্টেজেরও একটা জায়গা রয়েছে। আরেকটা ডিফারেন্স হলো যে WHO মডিফাইড পার্টোগ্রাফে শুধু সার্ভাইকাল ডায়ালিটেশন দেখা হতো, কিন্তু WHO লেবার কেয়ার গাইডে ডায়ালিটেশনের সাথে সাথে সাপোর্টিভ কেয়ারও নজর দেওয়া হয়, যে পেশেন্টের সাথে কম্পেনিয়ন আছে কিনা, পেন রিলিফের ব্যবস্থা হয়েছে কিনা, এইসব জিনিসগুলো দেখা হয়। এরপর আসি অ্যান্টিপার্টাম হেমারেজ এবং পোস্টপার্টাম হেমারেজে। তো অ্যান্টিপার্টাম হেমারেজ থেকে বেসিক কয়েকটা প্রশ্ন জিজ্ঞেস করছে যে কাকে বলে, কেন হয়, এসব। কিন্তু পোস্টপার্টাম হেমারেজ নিয়ে বেশ ডিটেলসে প্রশ্ন জিজ্ঞেস করছে, যে পোস্টপার্টাম হেমারেজের কজ থেকে শুরু করে একেবারে কীভাবে ম্যানেজ করবে এবং কতটা ম্যানেজ করার পর তুমি রেফার করার চেষ্টা করবে, এইসব ব্যাপারগুলো। তো প্রথমে আসি যে প্রাইমারি পিপিএইচ এর মোস্ট কমন কজ হলো অ্যাটনিক ইউটেরাস। এবং এই পিপিএইচ এর ম্যানেজমেন্টে তো শুরুতে ইনিশিয়াল রিসাসিটেশন শুরু করতে হবে, ওই এয়ারওয়ে ব্রিদিং সার্কুলেশন ডিসেবিলিটি এক্সপোজার এই অ্যাপ্রোচ নিয়ে। আইভি অ্যাক্সেস করতে হবে ওয়াইড বোর ক্যানুলা দিয়ে। আইভি অ্যাক্সেস করতে হবে, এটা তো সবাই জানে, কিন্তু যদি তুমি বলো যে 14 গজ বা 16 গজ ওয়াইড বোর ক্যানুলা দিয়ে দুটো আইভি অ্যাক্সেস করবে, তাহলে ভালো ইমপ্রেশন তৈরি হতে পারে। এবার আইভি অ্যাক্সেস করার পর আইসোটোনিক ক্রিস্টালয়েড দিতে হয়। ক্যাথেটারাইজেশন ম্যান্ডেটারি, ক্যাথেটারাইজেশন করে ইউরিন আউটপুট মনিটর করতে হবে, ভাইটাল চেক করতে হবে এবং অক্সিজেন মাস্ক দিয়ে অক্সিজেন দিতে হবে। তো এরপর ইউট্রাইন অ্যাটোনিয়ার জন্য পিপিএইচ হয়েছে কিনা সেটা বোঝার জন্য ইউট্রাস প্যালপেট করে দেখতে হবে। নর্মাল ইউট্রাসের কনসিস্টেন্সি ক্রিকেট বলের মতো হয়। ইউটেরোটনিক দেওয়া যায়, ইউটেরোটনিক হিসাবে অক্সিটোসিন, কার্বোপ্রোস্ট এবং মিসোপ্রোস্টল দেওয়া যায়। এখানে আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন জিজ্ঞেস করছে যে কার্বোপ্রোস্টের কন্ট্রাইন্ডিকেশন কী কী। তো কার্বোপ্রোস্ট দেওয়া যায় না দুটো কন্ডিশনে, এক হলো অ্যাজমা আর একটা হলো অ্যারিথমিয়া। এই ব্যাপারটা গেলো। এরপর আসি, হ্যাঁ, ইউট্রাইন মাসাজ করা যায়, যে অ্যাটোনিক ইউট্রাসের জন্য যদি পিপিএইচ হয় তখন ইউট্রাইন মাসাজ কাজে লাগতে পারে। আর একটা জিনিস হলো অ্যান্টিফাইব্রিনোলিটিক এজেন্ট হিসাবে ট্র্যানেক্সা আইভি দেওয়া যেতে পারে। 1 গ্রাম ট্র্যানেক্সা আইভি দেওয়া হয়, তারপরেও যদি 30 মিনিটের মধ্যে ব্লিডিং না কমে তখন আরও 1 গ্রাম দেওয়া যায়। তো এইসব কিছু করার পরে যদি ব্লিডিং না কমে তখন পেশেন্টকে রেফার করতে হয়, এবং ওই পেশেন্ট ট্রান্সফারের সময় মেকানিক্যাল মেথডগুলো কাজে আসে, যেমন বাইম্যানুয়াল কম্প্রেশন, ইউট্রাইন বেলুন টেম্পোনেট। নর্মালি ইউট্রাইন বেলুন টেম্পোনেট করা হয় সিংস্টেগেন টিউব দিয়ে। এবার পিএইচসিতে তো আর সিংস্টেগেন টিউব থাকবে না, তো যা আছে তাই দিয়ে কাজ চালাতে হবে, অর্থাৎ কন্ডম বা গ্লাভস এগুলো কিছু একটা স্যালাইন দিয়ে ইনফ্লেট করে ব্লিডিং বন্ধ করে পেশেন্টকে হায়ার সেন্টারে পাঠাতে হবে। বা অনেক সময় কী হয়, এই মেকানিক্যাল মেথডগুলো দিয়ে ব্লিডিং পুরোপুরি বন্ধ হয়ে যায়, পেশেন্টকে আর রেফার করার দরকার পড়ে না। আরেকটা জিনিস হলো নন নিউমেটিক অ্যান্টিশক গার্মেন্ট। ট্রান্সফারের সময় পেশেন্টকে স্টেবল রাখতে ইউজ করা হয়, তবে পিএইচসিতে এসব অ্যাভেলেবেল থাকবে না। যাই হোক, এই গেল পিপিএইচ। এরপর আসি প্রিক্লামসিয়া এবং ইক্লামসিয়া, মোস্ট ইম্পর্টেন্ট দুটো টপিক, যে দুটো জিজ্ঞেস করছে। তো প্রিক্লামসিয়া কাকে বলে না, 20 উইক পিরিয়ড অফ জেস্টেশনের পর বিপি যদি 140/90 চেয়ে বেশি হয় এবং তার সাথে প্রোটিনিউরিয়া থাকে, তখন তাকে বলবো প্রিক্লামসিয়া। এবং প্রিক্লামসিয়া পেশেন্টে যদি জেনারেলাইজড টনিক ক্লিনিক সিজার দেখা যায়, তখন সেটা হলো ইক্লামসিয়া। তো প্রিক্লামসিয়া কীভাবে ম্যানেজ করবে, তো যদি মাইল্ড প্রিক্লামসিয়া হয় তখন পেশেন্ট রেস্টে থাকবে, ডেলি এই কয়েকটা টেস্ট করে দেখতে হবে, এবং যদি কমপ্লিট কন্ট্রোলে থাকে প্রিক্লামসিয়া, তখন প্রেগনেন্সি কন্টিনিউ করা হবে 37 উইকস অবধি। এবং সিভিয়ার প্রিক্লামসিয়াতে যদি বিপি আন্ডার কন্ট্রোলে থাকে তখন প্রেগনেন্সি টার্মিনেট করা হবে 34 উইকসে। কিন্তু যদি প্রিক্লামসিয়াতে ইক্লামসিয়া হয়ে যায় বা হেল্প সিনড্রোম এইসব কমপ্লিকেশন যদি হয়, তখন প্রেগনেন্সি সাথে সাথে টার্মিনেট করতে হবে। ইক্লামসিয়া প্রোফাইল্যাক্সিসের জন্য ম্যাগ সালফেট দিতে হবে, এবং হাইপারটেনশন কন্ট্রোলের জন্য আইভি লেভেটেলল দিতে হবে। এই কয়েকটা সিচুয়েশন, যেমন অ্যাব্রাপশন, ইক্লামসিয়া, হেল্প সিনড্রোম, পালমোনারি ইডিমা, এই সিচুয়েশনগুলো এতটাই তাড়াতাড়ি অ্যাক্ট করতে হয় যে ফিটাল লাং ম্যাচিউরিটির জন্য স্টেরয়েড দেওয়ারও সময় থাকে না, সাথে সাথে প্রেগনেন্সি টার্মিনেট করতে হয়। তো এরপর যদি আসি ইক্লামসিয়ার ম্যানেজমেন্টে, না ইক্লামসিয়াতে কী কী করতে হয়, প্রথমত পেশেন্টকে স্টেবিলাইজ করতে হবে, ম্যাগসাল্ফ দিতে হয়,
হাইপার টেনশন কন্ট্রোল করতে হয় ল্যাবেটালল দিয়ে, আর তার সাথে প্রেগনেন্সি টার্মিনেট করতে হবে। তো ম্যাগসালফ দেওয়ার রেজিমটা হলো যে প্রিটচার্ডস রেজিম ফলো করা হয়। লোডিং ডোজ হিসাবে 4 গ্রাম আইভি দেওয়া হয় এবং 10 গ্রাম আইএম। এবার আইএম 50% ম্যাগসালফেট দেওয়া হয়, কিন্তু যখন আইভি দেওয়া হচ্ছে সেটা 20% ম্যাগসালফেট, সেটা নর্মাল স্যালাইন দিয়ে ডাইলুট করা হয়। এরপর আসি মেনটেনেন্স ডোজে। না 5 গ্রাম আইএম 4 আওয়ারলি ইন অল্টারনেট বাটক till 24 hour after the last seizure or delivery, whichever is later। যাই হোক, যেহেতু আমরা পিএইচসিতে চাকরির জন্য অ্যাপ্লাই করছি, তো পিএইচসিতে কী করতে হবে না ইক্লামসিয়া পেশেন্টকে ম্যাগসালফেটের লোডিং ডোজ দিয়ে পরেই রেফার করতে হবে। এরপর আসি কয়েকটা টপিক নিয়ে যে জিনিসগুলোতে পেশেন্টকে রেফার করতেই হবে পিএইচসি থেকে। যেমন একটা বললাম ইক্লামসিয়া, লোডিং ডোজ দিয়েই রেফার করতে হবে। রিফ্র্যাক্টরি পিপিএইচ যখন কোনোভাবেই ঠিক হচ্ছে না, তখন বেলুন টেম্পোনাল করে পেশেন্টকে ট্রান্সফার করতে হবে, ওখান থেকে হায়ার সেন্টারে পাঠাতে হবে। অবস্ট্রাক্টেড লেবার, এপিএইচ, এই জিনিসগুলো হলো। এরপর হচ্ছে প্রিভিয়াস এলএসসিএস ইন লেবার, না ভেজানাল বার্থ আফটার সিজারিয়ান, এই রিস্কটা পিএইচসিতে নেওয়া জেনারেলি হয় না। আর হলো সিভিয়ার অ্যানিমিয়া ইন লেট থার্ড ট্রাইমেস্টার, ধরো 36 উইক পিরিয়ড অফ জেস্টেশনে পেশেন্ট হলো সিভিয়ার অ্যানিমিয়া নিয়ে, তখন আর আয়রন ট্যাবলেট দিয়ে বা আইভি আয়রন দিয়ে আমার কাছে সময় নেই অ্যানিমিয়া ঠিক করার, তো এই কারণে ব্লাড ট্রান্সফিউশন করতে হবে, তো সেই জন্য হায়ার সেন্টারে রেফার করতে হয়। এবং ম্যাল প্রেজেন্টেশন, মাল্টিপল জেস্টেশন, এই জিনিসগুলো তো পেশেন্টকে হায়ার সেন্টারে রেফার করতে হয়।